আচ্ছা, আগের দিন আমরা পোর্টরাজ গল্পের 21 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ যেটা সেই পর্যন্ত পড়েছি। অর্থাৎ দূরপথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে সে যতই শুনে ততই ঘামে, বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। এখানে দাগ দাও, ভাবতেই তার রাগ হলো। রাগের পরিবর্তে কিন্তু তোমাদেরকে অন্য কথা, ভাবতেই তার চোখে জল এলো, ভাবতেই তার বুক দুপ দুপ করলো, ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে এলো, ভাবতেই তার রাগ হলো। তাহলে তোমরা সতর্ক হয়ে পড়ে দেখবে, অর্থাৎ ভাবতেই তার রাগ হলো, এখানে তোমরা দাগ দেবে। নেক্সট পাতায় এবার আমরা আসছি। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে। অর্থাৎ ধুমকে ধামকে কোন রকমে আনন্দকে রাজি করানোই হলো গ্রামবাসীদের উদ্দেশ্য। হতে পারে, কিন্তু একবার পোর্টরাজ হলে সারা জীবনই তো ওকে পোর্টরাজ থেকে যেতে হবে। দেখো, এই পুরো বাক্যটার মধ্যে বক্তাকে সেটা কিন্তু বলেনি তোমাদেরকে। হ্যাঁ, পরের লাইনটা দেখো, হ্যাঁ তো সে খারাপ কি? ভালোই তো। তাহলে আমরা বুঝতেই পারছি উপরের যে লাইনটা এটা কার বক্তব্য? এটা কিন্তু আনন্দের মা দূরপথের বক্তব্য। ঠিক আছে, দাগ দেবে এখানে। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরাজি পড়ছে, অর্থাৎ মা খুশি তার ছেলে শিক্ষার আঙ্গিনায় গেছে, সে ইংরাজি নিয়ে পড়ছে, যেটা তার সমাজে খুবই কম প্রচলিত, খুব কম ছেলে মেয়ে পড়ে। তাই সে গর্বিত, সে চায় তার ছেলে আরো উঁচুতে যাক, আরো অনেক বেশি শিক্ষা গ্রহণ করুক। তাহলে হাই স্কুলে সে কি নিয়ে পড়ছে? তলে দাগ দাও, ইংরাজি নিয়ে পড়ছে। তো পোর্টরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগছে তা তো ভাবতে হবে। এখানে ওর দাগ দাও, ওর বলতে কার? পোর্টরাজ, অর্থাৎ দামা, দূরপথ, মোড়ল না আনন্দ? তাহলে ওর বলতে আমরা পাচ্ছি কি? আনন্দ। দাগ দিয়েছো নিশ্চয়ই? বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। তোমাদের হয়তো আবার এই লাইনটার উপর প্রশ্ন আসবে, দুজনের কথাই ভাবতে হবে। তো দুজন বলতে কার কথা? অর্থাৎ গ্রামের লোকেদের সুরক্ষার কথা এবং তাহার ছেলের শিক্ষা গ্রহণ, অর্থাৎ শিক্ষা চালিয়ে যাওয়ার কথা। এইটাই কিন্তু আসল। তাহলে গ্রামের লোকের নিরাময় হওয়ার কথা বা সুরক্ষিত হওয়ার কথা এবং আনন্দের শিক্ষা লাভ যাতে এগিয়ে যায় তার কথা। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ, না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করল। লাফিয়ে উঠে সে হাত মুষ্টি করলো, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। তাহলে এখানে তোমাদেরকে একটা ধরো, তোমরা 11-এর পরীক্ষা দিয়েছো, জানোই একটা ক্রমানুসারে সাজাও বলে এক ধরনের প্রশ্ন থাকে। সেখানে দেখো দেখো ওখানে বলছে, তার প্রথমে দেখাচ্ছে রাগে তার চোখ ঠেলে বেরিয়ে এলো, নাম্বার 1। নাম্বার 2, ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো, নাম্বার 1। লাফিয়ে উঠে সে হাত মুষ্টি করলো, নাম্বার 2 ক্রমানুসারে সাজাতে গেলে। 3 নম্বর, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। হলো? দুর্বল ঠিক সেই সময় জবাব দিল, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? তাহলে দেখো, এই জায়গাটাকে তোমাদের যদি একটা তোমাদেরকে প্রশ্ন বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, বা মনে করো কোন বক্তব্য বিবৃতি আর কারণের মধ্যে তোমাদের মনে করো প্রশ্ন থাকবে। তাই দূরপথের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? প্রথম কথা কিন্তু দুপথের মধ্যে আমরা কুসংস্কার দেখেছি, তাই তো? দ্বিতীয়ত কথা, আমরা জানি কুসংস্কার থাকলেও দুর্পথ কিন্তু তার ছেলের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। 3 নম্বর হলো দেখো যে এরকম কথায় মায়ের রাগ কি পড়বে, অর্থাৎ
অনেক বেশি ধীর মস্তিষ্ক, সিদ্ধান্ত সে নিতে চায় খুব ধীরভাবে, মাথা গরম করে না। মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রাম মণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না কি করবে, কারণ সে একা হয়ে গেছে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে দাগদাতলা বউয়ের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ হতাশাগ্রস্ত। দুর্পদ সেদিকে তাকিয়ে থাকে। প্রশ্ন তোমাদের থাকবে, শূন্য দৃষ্টিতে দামা কোন দিকে তাকিয়ে থাকে? চাঁদের দিকে, রাস্তার দিকে, দরজার দিকে, না বউয়ের দিকে? তাহলে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বাভাবিকই পরিস্থিতি তার কাছে ভালো লাগেনি এবং তার সে যেটা চায়, তার বিরুদ্ধে পরিস্থিতি যাচ্ছে, সেটা জেনে সে রেগে গেল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। দুর্পদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়, দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে, তাহলে দেখো এখানে দাগ দাও, সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফেরে। তাহলে কখন বাড়ি ফেরে? সকালবেলা, ভোরবেলা, মাঝরাত্রে, না রাত্রে? অনেক রাত্রে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে সে আছে। রাত্রি যায়, সেই রাতটা কেটে যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ নদীর কাছে, চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। অর্থাৎ সূর্য ওঠা ভোরবেলা সে নদীতে স্নান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। তাহলে স্নান সেরে সে কোথায় বসে? কার কাছে বসে? মায়ের পাশে, না দরজায়, না বাবার পাশে, না খাটের উপর? অর্থাৎ বাবার পাশে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা সে শোনে, মন দিয়ে শোনে। অর্থাৎ মানুষের মতামতটা কি সে জানতে চেষ্টা করে। কেন মতামত জানতে চেষ্টা করে? এবারে তোমরা আসবে তার কারণটা কি। ওই যে সেই আনন্দ বেরিয়ে গেছিল, বেরিয়ে সে কোথায় গেল এবং অনেক রাত্রে আসলো কেন, সেই সময়টা সে কি করেছে, এইবার আমরা সেটা পাবো। শুনেছ, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো। আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। এই যে তিনটে বাক্যে কথোপকথন আমরা পড়লাম, এরা সকলে ওই দুর্পদ বা দামার বাড়িতে আগত যে মহিলারা, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। ঠিক কথা, দেবীর লীলা পেত্তয় যায় না, অর্থাৎ বিশ্বাস হয় না। দেবী কখন কি করেন, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। এইবার কিন্তু আরো একটা প্রশ্ন আছে, দেখো। নতুন একটা শাড়ি, সবুজ শাড়ি পরেছেন, নাম্বার 1 ক্রমানুসারে। গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, 2 নম্বর। 3 নম্বর, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে, অর্থাৎ চোখ দুটো রূপোর। তাহলে সবুজ শাড়ি পরেছে, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি নতুন হার পরেছে, আর রূপোর চোখ দিয়ে সামনে চেয়ে রয়েছে। তাই কি খালি, সারা গা সেখানে ভেঙে পড়েছে। সবই আলোচনার বিষয়, মহিলাদের আলোচনার বিষয়। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়। সত্যি তো বটে, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজে বেঁচেছেন। গায়ের লোকের বিশেষ দেবীর চক্কর এবার কেটে যাবে। অর্থাৎ দেবীর চক্কর মানে দেবীর কোপ। তাদের তো ধারণা ছিল দেবী ক্রুদ্ধ হয়েছে, সেই চক্কর কেটে যাবে, এটা মানুষের ধারণা। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোটরাজ বটে। এবারে যেন এই গ্রামবাসীদের মনের মধ্যে একটু একটা যেন আশ্বাস জেগেছে এবং তার প্রতি, পোটরাজ দামার প্রতি একটা সহানুভূতি দেখা দিল।
বলছো তাই? দ্রুপদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে দামার ভক্তির জোরে মা গায়ের ধারে গেছে, সে গর্বিত, তার স্বামীর নামে এত কথা হচ্ছে। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতন শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে, খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেল, মানে এত ঢকঢক করে সে জলটা খেল। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। দেখো এই জায়গাটা দাগ দাও, এই অনুচ্ছেদটায়। সে উঠে বসলো, কারণ সে যেন দেহে বল পেয়েছে, জল খেলো, প্রচন্ড তেষ্টা নিয়ে সে জল খেলো, তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দ্রুপদ একটু ঠান্ডা হলো, অর্থাৎ দ্রুপদ ভাবলো এবারে এই কথাটা, অর্থাৎ মারিয়াই দেবী নিজে সন্তুষ্ট হয়ে গ্রামের বাইরে অধিষ্ঠান করেছে এবং সকলকে বিপদ থেকে রক্ষা করেছেন, এই খবরটায় দামা যে অনেকটা নিশ্চিন্ত হয়েছে এবং সে নিজেকে কিছুটা দায়মুক্ত ভাবছে, সুস্থ বোধ করছে, এটাতে দ্রুপদ কিন্তু খুশি হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে জোর হাত হলো। কার উদ্দেশ্যে? মারিয়াইয়ের উদ্দেশ্যে। হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস। হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, সে ঠিক কথা। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়বে ঠিক কি? অর্থাৎ এটা নিয়ে তাদের, অর্থাৎ দেবীর এই স্থানান্তরিত হওয়া নিয়ে গ্রামবাসীদের মধ্যে কথোপকথন চলতেই থাকলো। সে তো বটে, সবাই থালায় নারকেল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। গায়ের ধারে কেন চলেছে? কারণ গায়ের ধারে মারিয়াই দেবী অধিষ্ঠান করেছেন। গ্রামবাসীদের কথায় নিজে অধিষ্ঠান করেছেন, তার জন্য সবাই খুশি হয়ে কি করছে, মারিয়াই দেবীর উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য নারকেল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, মানে এত ধুমধাম করে পুজো হচ্ছে, সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোর্টরাজের বাড়ির সামনে পৌঁছায়। ডাক দেওয়া আবার আছে প্রশ্ন। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পূজা সেরে মিছিল ফিরছে। যে যার মতন দেবীকে পুজো করে করে নানানভাবে বাজনা টাজনা নিয়ে গিয়ে দেবীর জন্য প্রসাদে নিয়ে গিয়ে তাকে তার চরণে প্রসাদ নিবেদন করে টোরে ফল নিয়ে টিয়ে তার চরণে প্রসাদ, তার চরণে ঠেকিয়ে প্রসাদ করে তারা ফিরছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে, ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়াই কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হল। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়, দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। যে দামা এতক্ষণ দাঁড়াতে পারছিল না, খেতে পারছিল না, এবারে যেন দামা কিছুটা নিশ্চিন্ত হলো। সে নিজের শরীরে একটু শক্তি পেল, বল পেল, সে দরজার কাঠে ভর দিয়ে দাঁড়ায়। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারিয়াই কি জয়, দামা পোর্টরাজ কি জয়। সে চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। কেন দামার মুখ আলো হয়ে যায়? অর্থাৎ সবাই এবার দামার জয়ধ্বনি করছে, মারিয়াই দেবীর সাথে সাথে দামার নাম করছে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। দাগ দাও তলায়, এখানে প্রশ্ন। তাহলে দামার গলায় কোন ফুলের মালা পরিয়ে দিল? হলুদ ফুলের মালা পরিয়ে দিল। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দিল, দামা পোর্টরাজ কি জয়। এত সব ঘটনা ঘটে গেল, অর্থাৎ গ্রামবাসী যেন বিপদমুক্ত হলো।
তাই সবাই খুব খুশি, পোটরাজও খুশি, দ্রুপদও খুশি। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছে। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গাঁয়ের দিকে এগোয়, অর্থাৎ গায়ের রাস্তার ধারে রেখে এসেছিল, সেখান থেকে মিছিল যাচ্ছে গাঁয়ের দিকে, একদম গ্রামের ভেতরে যাচ্ছে সে। মিছিল গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দ্রুপদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। অর্থাৎ এই চরম সত্যটা সে যেন তার মায়ের সাথে ভাগ করে না নিতে পারলে খুশি হচ্ছে না। এবার আমাদের মনে কি প্রশ্ন আসে, যদিও মনে করো আমাদের প্রশ্ন থাকতেই পারে, সে প্রথম কাকে খবরটা দিল, তার বাবাকে না মাকে না গ্রামবাসীকে? মাকে। যদিও আমাদের এমসিকিউ প্রশ্ন, এত ডিটেলসে আলোচনা আমাদের দরকার নেই, তবুও আমি তোমাদেরকে অর্থাৎ রসগ্রাহী করে তোলার জন্য আমি বোঝাতে চাইছি যে কেন সে মাকে খবরটা দিল। আসলে আনন্দ জানে যে এই পোটরাজ হওয়ার ব্যাপারে তার মায়ের কোনো সমর্থন নেই। তার মা চায় তার ছেলে আনন্দ পড়াশোনা করছে এবং সেই পড়াশোনাটাতে নিয়ে সে এগিয়ে যাক। তাই সে এই সুখবরটা, এই যে দুঃসাহসিক কাজের কথাটা সে তার মায়ের সাথে আলোচনা করে। চমকে ওঠে দ্রুপদ, গভীর আতঙ্কে জিজ্ঞাসা করে, সত্যি সত্যি করেছিস কি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসে। পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, বলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে আবার তাকে জড়িয়ে ধরে। এই অনুচ্ছেদটার মধ্যে কি পাচ্ছি আমরা? অর্থাৎ কেন সে ভীত, দ্রুপদ কেন ভীত? কারণ সমাজ এই কথাটা যদি জানতে পারে, কারণ সমাজ তখনও এই মানসিকতায় বিশ্বাসী। মারিয়াইয়ের কোপে গ্রামে এত বড় একটা মহামারী দেখা দিয়েছে, বসন্ত রোগ দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি, এবং মারিয়াই নিজে স্থান পরিবর্তন করে গায়ের ধারে গিয়ে বসেছে, তাহলে এইটা যদি লোক জানতে পারে যে না, মারিয়াইকে তার ছেলে আনন্দ রেখে এসে, তাহলে সেটা গ্রামের লোক মানবে না, গ্রামে হুলস্থুল যাবে, তাদের উপর একটা আক্রোশ পড়ে আসবে। সেই কারণে দ্রুপদ কিন্তু এতটা চিন্তিত হয়ে পড়ল। ছেলেকে জড়িয়ে ধরলো এবং মা তার ছেলেকে বলল, প্রমিস করালো, অর্থাৎ প্রতিজ্ঞা করালো যে কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি। এবারে হাসে আনন্দ, অর্থাৎ সে ভারমুক্ত হয়েছে। তাহলে আমাদের কিন্তু গল্পটা শেষ হলো। আশা করি খুব সাধারণ একটা গল্প, সুন্দর একটা গল্প, খুব সাবলীল ভাষায় লেখক একদম সুন্দরভাবে তার বর্ণনা করেছে, বিষয়টা আমাদের বোধগম্য করেছে, যার জন্য আমরা এই গল্পটা পড়ে যথেষ্ট রসাস্বাদন করতে পারলাম। হয়ে গেল আমাদের ভারতীয় গল্প পোটরাজ শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আরো একটা কবিতা আমাদের রয়েছে, সেটা হলো পাবলো নেরুদা তার সঙ্গে। খুব ছোট্ট একটা কবিতা। বিষয়টা খুবই, আমরা এর আগে ক্লাস 10-এ পাবলো নেরুদার অশোকে একজন তোমরা পড়েছিলে, সেখানে কিন্তু পাবলো নেরুদার সম্বন্ধে তোমরা জানতে পেরেছিলে, তোমরা অনেক কিছুই জেনেছো। তাই এখানে আমি খুব বেশি ডিটেলস আলোচনার দিকে যাব না। মোটামুটি একটা পাবলো নেরুদার সম্বন্ধে একটা যদি আমরা একটা তার পরিচিতির সম্বন্ধে আলোচনা করি, এবং কবিতাটার বিষয়ও তোমরা বুঝবে, যেহেতু সেই অশোকে একজন কবিতার বিষয়টার মতনই বেশ কিছু, ওখানে একটা বিষয় ছিল ভালোবাসা, চিরন্তন, আর যুদ্ধের একটা ছবি। এখানেও আমরা দেখব একটা যুদ্ধকালীন পরিস্থিতি, যেখানে শ্রমজীবী মানুষ হাতে হাত না ধরলে তারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না। খুব ছোট্ট একটা কবিতা, বেশি সময় আমাদের লাগবে না। আমরা নেক্সট দিন এই কবিতাটা পড়ব। আশা করি তোমাদের পোটরাজ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটা অন্যান্যদের সাথে শেয়ার করবে এবং
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।